নমস্কার। আজকের গল্প ছুটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণে একটু বিছনায় নিজের শরীরটাকে এলিয়ে দিয়ে একটা আমোদে আওয়াজ ছাড়লাম। আহ! পর মুহূর্তেই মনটা আমার বিষণ্ণ হয়ে গেল। আবার কাল সকাল ৬টার মধ্যেই ওঠা। এক হাতে পিঠে বইয়ের বোঝাসহ মেয়ে, অপর হাতে বাজারের থলে। ৭টার মধ্যে ফিরে এসে খবরের কাগজে চোখ বুলিয়ে নাও। ৮:৩০টার মধ্যে অফিসে দৌড়ো। ব্যাস, দিন কভার। পরপর দুটো দিন অফিস ছুটি ছিল, আজ আর গতকাল। মাসের প্রথম সপ্তাহেই দুটো ছুটির দিন। কতদিন আগে থেকেই কত পরিকল্পনা, কত আলোচনা। রমা বলেছিল, চলো না একটা কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসা যাক। পিঙ্কি বলেছিল, বাপি দিদুনের বাড়ি যাবে? আমি বলেছিলাম, না, কোথাও না। ছুটি দুটো দিন বাড়িতে বসে উপভোগ করব। তোমরা বলো তোমাদের সময় দিই না, চুটিয়ে আড্ডা দেবো তোমাদের সাথে। হায় রে আড্ডা! কাল সকাল থেকে প্রয়োজন ছাড়া রমার সাথে ভালোভাবে দুটি কথাও বলতে পারেনি। একবার জিজ্ঞাসা করে দেখতেও পারেনি ওর পেটের ডান দিকের ব্যথাটা আবার উঠেছিল কিনা। আর মেয়ে পিঙ্কি, ও এই দুদিনে কি খেয়েছে, কি করেছে, পড়াশোনা করেছে কিনা খবরই নিতে পারেনি। দুদিনে বার পাঁচেক বাপি বাপি বলে কি একটা বলতে এসেছিল, তা ওর কথা শোনা হয়নি। বরং আজই সকালে এক জোরে ধমক খেলো আমার কাছে। তারপর আর কাছে আসতে সাহস করেনিও। সারা দিনের বহু অভিযোগ বুকে নিয়ে অভিমানিনী এখন অঘোর ঘুমে আচ্ছন্ন। অজান্তে আমার ডান হাতটা নিজের চুলের মধ্যে গিয়ে একটু এলোপাথারি ভাবে ঘুরে বেড়াচ্ছে। রাত বাজে 11:45। আমার একটু বিছনায় গা এলিয়ে দেওয়ার সময় হলেও রমার অবসর মেলেনি। ওর ডিনার সেটটা মুছে যথাস্থানে রাখছে। ওর ওই পরিপাটি কাজের ব্যাপারটা খুব আছে। এক এক সময় আমারও বিরক্ত লাগে, কিন্তু ও বলে, কাজ গুছিয়ে শেষ করে না রাখলে আমি একটুও বসে শান্তি পাই না। গত পরশু মঙ্গলবার ছিল। অফিসে ফিরতে ফিরতে বাসে বসে কত পরিকল্পনা করেছিলাম। এই তো বুধ বৃহস্পতির ছুটি, অনেক দিন পর একটু বিশ্রাম পাওয়া যাবে। গত মাসে একটাও হলিডে ছিল না, টানা অফিস করতে হয়েছে। কাল সকালে বাজারটা আর মাসের মুদির মালগুলো এনে দিতে পারলেই ব্যাস, আর কোনো কাজ নেই। বাস থেকে নামতেই পাড়ার পল্লী মঙ্গল সমিতির সভাপতি ঘোষাল বাবুর সঙ্গে দেখা। আমাকে দেখেই হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বললেন, এই যে দীপেনবাবু, কাল একটু 10:30 নাগাদ সমিতির অফিসে আসুন তো। কেন, কি হলো আবার? সমিতির সভা তো রবিবার হবার কথা। আমি একটু বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করলাম। শিকদারদের বাড়ির ভাড়াটিয়ার সাথে হাতাহাতি থেকে মানামারি পর্যন্ত হয়ে গেছে। ওরা দুপক্ষই এসেছিল। ওদের কাল 10:30টায় আসতে বলে দিয়েছি। তো দাদা, কাল ছুটি আছে অবশ্য, কিন্তু 11টার আগে তো হবেই না, বরং 11:30। বেশ বেশ, আপনি তবে 11টায় অবশ্যই আসবেন বলে হন হন করে চলে গেলেন। এই এক পল্লী মঙ্গল সমিতি হয়েছে। মঙ্গলের চেয়ে আমার অমঙ্গলেরই বেশি কারণ হয়ে দাঁড়িয়েছে। বাড়িওয়ালা ভাড়াটিয়ার দ্বন্দ্ব, কার মেয়ের দিকে কোন ছেলে বেশি নজর দিয়েছে, কার মেয়ে পালিয়েছে, কার বাড়ির গাছের পাতা কার বাড়িতে এসে পড়ছে, এই নিয়েই ব্যস্ত। অন্য মঙ্গলের কথা ভাবার সময় কোথায়? বিড়বিড় করতে করতে আমি এগিয়ে চললাম। মুদির দোকান বাজার শেষ করে বাড়িতে এসে যখন ঢুকলাম, তখন ঘড়িতে 11:05। ব্যাস, কোনো রকমের বাজারটা রেখে সাথে সাথে বেরিয়ে পড়লাম সমিতির উদ্দেশ্যে। দেখি মিটিং শুরু হয়ে গেছে। গণেশবাবু, মানে আমাদের সমিতির সম্পাদক গণেশ মিত্র, তখন ঘটনার বিবরণ দিচ্ছেন। মিনিট 10ও হয়নি, এরই মধ্যে বিল্টু এসে কানের পাশে ফিসফিস করে বলল, দীপুদা, আপনার বাড়িতে লোক এসেছে। বৌদি এক্ষুনি আপনাকে একবার বাড়িতে যেতে বলল। বাড়ি গিয়ে দেখি জামশেদপুর থেকে আমার খুড়তুতো ভাই মনু ছেলে মেয়ে আর বউকে নিয়ে এসে হাজির। অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা, বেশ ভালোই লাগলো। কিরে তোরা?
আমার কিছু জিজ্ঞাসা করার উদ্যমে বাধা দিয়েই ভাই বলল, আরে বলো না দাদা, ট্রেন লেট, ছেলে মেয়ে নিয়ে কী অবস্থা, তারপর হাওড়ায় জ্যাম। এরই মধ্যে রমা আমাকে ইশারায় ডেকে নিয়ে গেল। তুমি যা বাজার করেছো তাতে তো কিছুই হবে না, একটু বাজারে যাও। আর বেচারারা এতটা জার্নি করে এসেছে, চাও আছে আমি তৈরি করে দিচ্ছি, তুমি বরং একটু মিষ্টি নিয়ে এসো। চলো আবার বাজার চলো। নদিয়ার মচলন্দপুরে আমার কাকার বাড়ি। মনু টাটাতেই চাকরি করে, থাকেও জামশেদপুরে। প্রায় 1 বছর বাদে বাড়িতে এলো। আগে ঘন ঘন আসতো, এখন ওখানে ছেলে মেয়ের পড়াশুনো আছে, তাই প্রতি বছর পরীক্ষার পরেই আসে। বাড়ির সবার জন্যে জামা কাপড় ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবে। অজ্ঞতা আমাকে তাদের সঙ্গ দিতে হলো। রমা বলল, তুমি যাও, নইলে মেয়েটার পড়া তৈরি হবে না। আর তাছাড়া রান্নার আয়োজনও তো আছে। 1.5 দিন হাতিবাগান, ধর্মতলা, কলেজ স্ট্রিট ঘুরে ওরা 1 বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো। আর তাদের সঙ্গে দৌড়ে বেড়াতে হলো আমাকেই। অবশেষে আজ 4:47-এর ট্রেনে ওদের বেডিংপত্র তুলে সি অফ দিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ক্লান্ত রবির মলিন বদন নিয়ে অস্ত যাচ্ছে। অথচ এই ছুটির একটা দিন, এক সময় কত আকাঙ্ক্ষিত ছিল। এমন ছুটির দিন পেলে ডানা মেলে পাখির মতো ভেসে বেড়াতাম রঙিন স্বপ্নের আকাশের বুক চিরে। চাতক পাখির মতো চেয়ে থাকতাম একটা ছুটির জন্যে। এই রকম একটি ছুটির দিন, তখনও বিয়ে করিনি। জামা কাপড় গুছিয়ে রওনা হলাম। কিরে, সাত সকালে জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছিস? মা এসে প্রশ্ন করলো। মা, একটু গ্রাম দেখতে যাব। গ্রাম দেখতে মানে? আমাদের অফিসে প্রমোদের বাড়ি। কোথায়? গাংনাপুর। সেটা আবার কোথায়? রানাঘাট থেকে বনগাঁ লাইনের ট্রেন আছে। তোর জন্যে চিংড়ি মাছের মালাইকারি রাঁধবো, খাওয়া দাওয়া করে তবে যাবি। একে চিংড়ি মাছের মালাইকারি, অপরদিকে মার কথা ফেলতে পারলাম না। গাংনাপুরে নামলাম তখন রাত 8:45। স্টেশনে টিম টিম করে জ্বলছে দুটো আলো। নেমে এলাম মেঠো রাস্তায়। দেখি একটাই রিক্সা দাঁড়িয়ে। ও ভাই, বসপাড়া যাবে? সে তো মেলা দূর, কত ভাড়া? আমি তো যাব না বাবু। রিক্সাওয়ালা নিরাশ করলো। কেন? তোমাকে একটু বেশিই দেব। আমি মেম সাহেবের জন্য অপেক্ষা করছি। মেম সাহেব? আসুন মেম সাহেব। আমার কথা শোনার অপেক্ষা না করে আমার পাশ দিয়ে রিকশাটা একটু এগিয়ে নিয়ে গেল। জ্যোৎস্না রাতের স্বল্প আলোতে চমকে গেলাম রিকশাওয়ালার মেম সাহেব দেখে। রূপের চেয়ে সে আমার কাছে এই মুহূর্তে ভিলেন। অগত্যা হাঁটতে শুরু করলাম। হঠাৎ রিকশাটা আমার সামনে এসে দাঁড়ালো। আপনি কত দূরে যাবেন? সেই ম্যাডাম প্রশ্ন ছুড়ল। আগে আমি বোসপাড়া যাব। সে কি? সে তো অনেক দূর। আসুন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। আরে উঠে আসুন না। আমি উঠে পাশে বসলাম। আমার ভাবনার পরিবর্তন হলো। রিকশা অন্ধকারের বুক চিরে তার পথ আবিষ্কার করতে করতে এগিয়ে চলেছে। উঁচু নিচু রাস্তার মাঝে মাঝে ম্যাডাম আমার গায়ে, কখনো আমি ম্যাডামের গায়ে হেলে যাচ্ছি। আশ্চর্য, এত রাত, নির্জন রাস্তা, এক ভদ্রমহিলা একটা অজানা পুরুষকে তুলে নিল। বয়স কত হবে? 25 থেকে 28-এর মধ্যে। এই সামান্য জ্যোৎস্নার আলোতে মুখখানা পূর্ণিমার রাতের চাঁদের মতো লাগছে। হাতে শাঁখাপলা নেই। মুখের দিকে ঘুরে তাকাতে পারছি না। স্পর্ধা হয় না অত। আর তাছাড়া ভাববেই বা কি? অগত্যা অন্ধকারে ডুবে থাকা গ্রাম দেখা। আপনি এখানে নতুন? আমার চমক ভাঙে ম্যাডামের প্রশ্নে। আগে হ্যাঁ, মানে বলতে পারেন গ্রামেই নতুন। ও, তবে শহরে থাকেন? মানে কলকাতায়। এখানে কার বাড়িতে? বোসপাড়ায়, প্রমোদদের বাড়ি। ও, আমি চিনব না হয়তো। আমি নপাড়ায় নেমে যাব। হাদু আপনাকে পৌঁছে দেবে। ম্যাডাম আমায় আশ্বাস দেয়। ঠিক আছে,
আপনি আমার যা উপকার করলেন। আমার কণ্ঠে কৃতজ্ঞতার সুর। না না, উপকার কোথায়, এ তো কর্তব্য। তো আপনি কি রোজ এত রাতেই ফেরেন? তা প্রায়ই। আপনি কি শহরে চাকরি করেন? না, আমার বাবা নপাড়ায় একজন ধনী মানুষ ছিলেন, কিন্তু দুই অকর্মণ্য দাদা, তাই বাবার ব্যবসা সামলাতে আমাকেই ছুটতে হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আপনি, মানে, আপনি কি করেন? আমার দিকে প্রশ্ন ছড়ে। আমি ব্যবসা ভালোবাসি না। রাজ্যের পূর্ত দপ্তরে চাকরি করি। আপনার নামটা? দীপেন ব্যানার্জি। আপনার নামটা, বাহ, সুন্দর নাম তো। আমার প্রশ্নটা এড়িয়ে যায়। জানেন, আমার এত বড়লোকি চাল চলন সবই বাবার ব্যবসা থেকে। ম্যাডাম, আপনি এখানে নামবেন কি? রিক্সাওয়ালা সংলাপে বিঘ্ন ঘটায়। রিক্সাটা দাঁড়িয়ে পড়ল। ও হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম উত্তর দেয়। আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে নিল। আমার রক্তের মধ্যে দিয়ে একটা উষ্ণ প্রসবন বইছে। আমার নাম জিজ্ঞাসা করলেন না? আগে হ্যাঁ, আমি অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। আমার নাম শ্যামলী। হাসতে হাসতে রিক্সা থেকে নেমে গেল। রিক্সাওয়ালা দ্রুত আমাদের দূরত্ব বাড়িয়ে দিল। পরের দিন সকালে নপাড়ায় এলাম। খুঁজে পেলাম না সেই শ্যামলীকে। তারপর তারপর থেকে ছুটি পেলেই ছুটে আসতাম সেই রাতের সেই ট্রেনটাতে, সেই শ্যামলীকে আর একবার দেখতে, কিন্তু পাইনি। তারপর অনেক দিন কেটে গেল। রমার সাথে বিয়ে হলো। দারুণ সুখী আমি। কোনো দিকেই রমার ভালোবাসার ত্রুটি রাখেনি। তবু কেন জানি না, এই রকম একটা ছুটির অবসর এলেই মনে পড়ে সেই রাতের জ্যোৎস্নাময়ী শ্যামলীকে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।